নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ছন্দনীর গল্প, যা লেখিকা ববিতা রায়, অন্তিম পর্ব। সিঁদুরে মাধবীলতার নাকের ডগা মেখে গেল। অনিমেষ মাধবীলতার কপালে দীর্ঘ চুমু এঁকে দিয়ে বলল, সিঁথি ভর্তি সিঁদুর পরে তোমাকে রাজরানীর মতো লাগছে। আমি চোখ ফেরাতে পারছি না। সারা জীবন আমার নামে সিঁদুর যেন তোমার সিঁথিতে থাকে। আমার মুগ্ধতার রেশ যেন এই জীবনে না কাটে। তোমাকে আমার আজ কিছু কথা বলার আছে মাধবীলতা। বলুন। এখানে না, চলো ব্যালকনিতে যাই। সঞ্জয় এতক্ষণ ওর ঘরের জানলা ঘেঁষে ওত পেতে বসেছিল। অনিমেষ মাধবীলতাকে ব্যালকনিতে আসতে দেখে ওর পায়ের রক্ত মাথায় উঠে গেল। সঞ্জয়ের মাথায় সব ভয়ঙ্কর ইচ্ছেরা বাসা বেঁধেছে। এই ইচ্ছেগুলো বাস্তবায়ন করতে হবে খুব গোপনে, খুব নিভৃতে, যেন কাকপক্ষীও টের না পায়। অনিমেষের সাথে মাধবীলতাকে দেখে একদম সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে সবকিছু লন্ডভন্ড করে দিতে। কি এমন আছে ওই মাধবীলতার মাঝে? এতবার এতভাবে ভোলার চেষ্টা করেও কিছুতেই ভুলতে পারছে না কেন সঞ্জয়? মাধবীলতাকে অনিমেষের সাথে সুখী হতে দেখে ওর পাগল পাগল লাগছে। কোনোভাবে কি দুজনকে আলাদা করা যায় না? যাবে তো অবশ্যই, কিন্তু কিভাবে? মাধবীলতার আকাশ কুসুম সুখ সঞ্জয়ের সহ্যই হচ্ছে না। ও কি তবে পাগল হয়ে যাচ্ছে নাকি সাইকো? কি করছো এখানে? পেছন ফিরে আলপনাকে দেখে চমকে উঠল সঞ্জয়। আমতা আমতা করে বলল, তুমি কখন এলে? এসেছি অনেকক্ষণ। এত রাতে এখানে দাঁড়িয়ে কি করছো তুমি? আর ঘরটা এত অন্ধকার করে রেখেছো কেন? সঞ্জয় রাগ হয়ে গেল। বলল, এত কৈফিয়ত তোমাকে দিতে বাধ্য নই। আলপনা অবাক হয়ে বলল, তুমি এভাবে কথা বলছো কেন? কেন? সঞ্জয় আলপনা খুব কাছে চলে এসে বলল, তো কিভাবে কথা বলবো? সঞ্জয়ের এগিয়ে আসা, তাকানো, কথা বলার ধরন অস্বাভাবিক লাগছে। আলপনার ভয় ভয় লাগছে। আচমকা আলপনাকে হ্যাচকা টানে পেছনে ঘুরিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল সঞ্জয়। আলপনা ভয়ে দু চোখ বুজে ফেলল। সঞ্জয় আলপনার গালে গাল ঠেকিয়ে ফিসফিস করে বলল, অনিমেষের ব্যালকনির দিকে তাকিয়ে দেখো। অনিমেষের বাহু টোড়ে মাধবীলতা বন্দী হয়ে আছে। আমার জীবনে তুমি না এলে ওই মেয়েটা আজ আমার বউ হতো। আমি হেরে গেলাম শুধুমাত্র তোমার জন্য। অনিমেষের কাছে আজ আমি চরম ভাবে হেরে গেলাম। মাধবীলতা মেয়েটা কত স্বার্থপর, তাই না? এই অল্প কয়দিন আমাকে ভুলে অনিমেষের সাথে সংসার পেতেছে। কেন ও আমার হলো না আলপনা? ওদের রং ঢং তো আর সহ্য করা যাচ্ছে না। আলপনা জোর করে নিজেকে ছাড়িয়ে নিয়ে সঞ্জয়ের মুখোমুখি দাঁড়ালো। দুফোঁটা নোনা জল আলপনার গাল বেয়ে গড়িয়ে পড়ল। বিড়বিড় করে বলল, তোমার মাথার ঠিক নেই, একদম ঠিক নেই। সঞ্জয় বলে, আমার মাথা ব্যথার ঔষধ তো অনিমেষের কাছে। ও আমার বন্ধু হয়ে কিভাবে পারলো আমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে? আলপনা মুখে হাত চাপা দিয়ে কেঁদে ফেলল। বলে, তুমি কেন মাধবীলতাকে ভুলতে পারো না? কি এমন আছে ওর মাঝে যা আমার মাঝে নেই? বলো, কি এমন আছে ওর মাঝে? তোমার সাথে সংসার জীবনের কতদিন পেরিয়ে গেল, আমি তো একবারও সম্পদের নাম তোমার সামনে পর্যন্ত বলি না। তোমার মুখে সারাক্ষণ মাধবীলতার নাম শুনতে আমার একটুও ভালো লাগে না সঞ্জয়। না শুনতে চাইলে চলে যাও আমার জীবন থেকে। তাই যাব। এবার আর বাপের বাড়ি যাব না। এমন জায়গায় যাব না তুমি আর জীবনে আমাকে খুঁজে পাবে না। যাও না, যাও। কে বাধা দিয়েছে তোমাকে? সত্যিই চলে যাব কিন্তু। সঞ্জয় বিরক্ত হয়ে বলল, কানের কাছে এত ঘ্যান ঘ্যান না করে চলে যাও তো, তোমাকে না আমার অসহ্য লাগছে। কি হয়েছে তোমার? এমন আলুথালু হয়ে শুয়ে আছো কেন? কি হবে? কিছু হয়নি। সরে ঘুমাও। তোমার শরীরের গন্ধ অসহ্য লাগছে আমার। রঞ্জিত হতভম্ব হয়ে বলল, আমার শরীরের গন্ধ মানে? শম্পা চোখ মুখ কুঁচকে বলল, শরীরের গন্ধ বোঝো না তুমি? বুঝি তো। আমার জানা মতে আমার শরীরে ঘামের গন্ধ নেই, দামি পারফিউম লাগিয়েছি। তার ঘ্রাণ হলেও হতে পারে, এত সুন্দর ঘ্রাণকে তুমি গন্ধ বলতে পারো না। ভালো করে শুঁকে দেখো, এটা ঘামের গন্ধ না পারফিউমের গন্ধ। রঞ্জিত শম্পার কাছে ঘেঁষতেই শম্পা নিজেকে কন্ট্রোল করতে পারল না, বমি করে রঞ্জিতের শাঁট ভাসিয়ে দিল। শম্পার আকস্মিক কাণ্ডে রঞ্জিতের গা গুলিয়ে উঠল। ওর ভীষণ বমি পাচ্ছে। রঞ্জিত রাগে বেসামাল হয়ে বলল, এটা কি করলে তুমি?
শম্পার কোনো কথা বলার অবস্থাতে নেই। বিছানা থেকে উঠে ওয়াক ওয়াক করতে করতে হন্তদন্ত পায়ে বাথরুমে চলে গেল। রঞ্জিত রাগে গজগজ করতে করতে গায়ের শার্ট বিছানার চাদর তুলে ফেলে, গা থেকে শার্ট খুলে ফেলার পরও বমির টকটক বিশ্রী গন্ধ নাকে লাগছে। এখন এই রাত দুপুরে সাবান দিয়ে ঘষে ঘষে স্নান করতে হবে, অসহ্য। রঞ্জিত স্নান করে এসে দেখলো শম্পা বিছানায় আধা শোয়া হয়ে চোখ দুটো বন্ধ করে আছে। রঞ্জিত পাশে এসে বসলো, বলে, ইচ্ছে করে আমার গায়ে বমিটা করলে তুমি, তাই না? শম্পা চোখ তুলে ভ্রু কুঁচকে তাকালো, বলে, ইচ্ছে করে বমি করা যায় নাকি? আজব তো। ইচ্ছে করে বমি করা না গেলেও কারোর গায়ের ওপর ঠিক ইচ্ছে করে বমি করা যায়। কেন অকারণ বমি করলে তুমি? রাত দুপুরে কিসের পেঁচাল শুরু করলে তুমি? সরো তো, ঘুমাবো আমি। বমি করলে কেন আজ হঠাৎ? কি হয়েছে তোমার? মরণ অসুখ হয়েছে। শম্পা মুখ সামলে কথা বলো। বমি করেছি কেন এই কৈফিয়ত আমি তোমাকে কিভাবে দেবো? আজব তো। এই সরো সরো বলছি, আমার আবারও বমি পাচ্ছে। কথাটা বলতে বলতে হাত দিয়ে মুখ চেপে ধরে ব্যালকনিতে চলে গেল শম্পা। রঞ্জিত বোকার মতো ওখানে দাঁড়িয়ে রইল। আচ্ছা, মুশকিল হলো তো মেয়েটাকে নিয়ে। মাকে কি ডাকবে, নাকি এত রাতে কাঁচা ঘুম ভাঙিয়ে ডাকা তো ঠিক হবে না। অনিমেষের বাহু ডোরে মাধবীলতা বন্দী হয়ে আছে অনেক অনেকক্ষণ। ভেবেছিল আজ মাধবীলতাকে অনিমেষের না বলার সব কথা বলে দেবে, কিন্তু মাধবীলতাকে এত কাছে পেয়েও এখন আর কোনো কথা বলতে ইচ্ছা করছে না। নীরব থেকে মাধবীলতার উষ্ণ স্পর্শটুকু গভীরভাবে অনুভব করতে ইচ্ছে করছে। মাধবীলতা অনিমেষের বুক থেকে মুখ তুলে অনিমেষের চোখের দিকে তাকালো। বললে না তো কি বলতে চেয়েছিল। অনিমেষ মাধবীলতার কপালে কারো চুমু এঁকে দিল, ফিসফিস করে বলল, এখন বলতে ইচ্ছে করছে না, অন্য কিছু ইচ্ছে করছে। মাধবীলতা চোখ দুটো নিচের দিকে নামিয়ে নিল। অনিমেষ মাধবীলতার পিছন থেকে জড়িয়ে ধরল। মাধবীলতার মাথা গিয়ে ঠেকলো অনিমেষের বুকে। অনিমেষের মাধবীলতার কানের কাছে মুখ নিয়ে কারো কণ্ঠে ফিসফিস করে বলল, ভালোবাসি মধুমালতী। যদি বলো আমার ভালোবাসার গভীর কতটুকু। এই যে আমার ঘরের ব্যালকনি ঘেঁষে মাধবীলতা ফুল গাছটা দেখছো না, আমি তোমায় ভালোবেসে এই ফুলকে ভালোবেসেছি। তার আগে আমি এই ফুলের নামও জানতাম না। যখন জানলাম তোমার নামের খুব সুন্দর ও মিষ্টি ঘ্রাণের একটা ফুল আছে, তারপর না দেরি করলাম না, চট জলদি এই ফুল গাছটা কিনে এনে লাগিয়ে দিলাম আমার ঘরের ব্যালকনি ঘেঁষে। যে রাতগুলোতে তুমি আমার জীবনে ছিলে না, সেই রাতগুলো আমার নির্ঘুম কেটেছে ফুলের সাথে কথা বলে। আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি এই জীবনে কখনো তোমাকে আমার নিজের করে পাবো, অথচ ম্যাজিকের মতো তুমি আমার জীবনের সাথে জুড়ে গেলে। আমার দীর্ঘদিনের একতরফার ভালোবাসার জয় হলো। অনিমেষ একটু থেমে আবারও বলল, জানি আমার কথাগুলো তোমার হয়তো বিশ্বাস হচ্ছে না, বানোয়াট মনে হচ্ছে। বিশ্বাস না হওয়ারই কথা। আমার গোপনে ডায়েরিতে তোমাকে প্রথম দেখা, ভালো লাগা, ভালোবাসার কথা সবকিছুই তারিখ সহ লেখা আছে। ডায়েরিটা সময় করে একদিন পড়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে আমার বলা একটা কথাও কিন্তু মিথ্যে না। মাধবীলতা অনিমেষের চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমি তোমাকে বিশ্বাস করি। কথাটা অনিমেষের এত ভালো লাগলো যে মাধবীলতাকে আরো কাছে টেনে নিল। ঠোঁটে ঠোঁট রাখলো মাধবীলতার ঠোঁটের কাছে, গভীর চুমু এঁকে দিয়ে মাধবীলতাকে কোলে তুলে নিল। ঘরে যাওয়ার সময় ব্যালকনির দরজাটা বন্ধ করে লাইট অফ করে দিল। দুটি নরনারীর মোড়ের মিলন ঘটেছে সেই কবে। আজ অনিমেষের ভালোবাসার ডাকে মাধবীলতা সাড়া দিয়ে এক মধুময় রাতের পূর্ণতা দিল। ভালোবাসা একে অপরের পরিপূরক হয়ে উঠুক, তাই তো? অনেক বছর পরের কথা। আজ ছন্দনী নামক বাড়িটি নতুন সাজে সেজে উঠেছে। এই বাড়ির মালিক মালকিনের আজ 25তম বিবাহ বার্ষিকী। অনিমেষের বউ মাধবীলতার একসময় স্বপ্ন ছিল ছন্দনীরের বউ হওয়ার, আর তার চেয়েও বড় দুঃখ ছিল এই বাড়ি থেকে অপমান লাঞ্ছনা পেয়ে একসময় ফিরে গিয়েছিল মাধবীলতা। মেয়েটা মরতে পর্যন্ত বসেছিল। এখন ভাবলেই অবাক লাগে যে সময়ের ব্যবধানে এত বড় বাড়িটা এখন তার। অনিমেষের বউয়ের ছোট বড় সব ইচ্ছে পূরণের পাশাপাশি এই ইচ্ছেটাও পূরণ করেছে। আজ থেকে 22 বছর আগে সঞ্জয় যখন ক্যান্সার ধরা পড়ল, সঞ্জয়কে ব্যয়বহুল চিকিৎসা করাতে কারি কারি টাকা শেষ হয়ে যাচ্ছিল। যখন সব টাকা শেষ হয়ে গেল, তখন বাড়িটা বিক্রি করা ছাড়া কোনো পথ রইল না। অনিমেষ সঞ্জয়ের চিকিৎসার টাকা দিতে চাইলেও সঞ্জয় নাকচ করে দিল।
ফলে খুব গোপনে সঞ্জয়ের বাবার কাছ থেকে বাড়িটা চড়া দামে মাধবীলতার নামে কিনে নিল অনিমেষ। তবে বাড়িতে সঞ্জয়ের বাবা মা আগের মতোই বসবাস করতে লাগলো। সঞ্জয় মারা যাওয়ার প্রায় 10 বছর পর বাড়িটা মাধবীলতার পছন্দ মতো নতুন ভাবে সাজানো হলো। ওই বাড়িতে ওরা থাকে না। সঞ্জয় বৃদ্ধ বাবা মা বউ ছেলেরা থাকে। তবে যে কোনো বিশেষ দিনে এই বাড়িতে আসে ওরা, 2 রাত থেকে যায়। অনিমেষের আবদারে ওদের 25তম বিবাহবার্ষিকীর অনুষ্ঠান এই বাড়িতে করা হচ্ছে। রঞ্জিত শম্পার আসতে একটু না অনেকটাই দেরি হলো। এই বাড়িতে পা রেখে রঞ্জিতের সাথে তুচ্ছ কারণে ঝগড়া বেঁধে গেল শম্পা। মাধবীলতা ওদের দুষ্টু মিষ্টি ঝগড়া দেখে হেসে ফেললো। বলল, তোমরা আর পরিবর্তন হলো না। শম্পা বলে, আমাকে বলছো কেন? তোমার দাদাকে বলো। তার গুণধর ছেলে দেশ ছেড়ে বিদেশে পড়তে গেছে, এটা নাকি তার গুণ। আর পড়াশোনা শেষ করে বিদেশে মাটি কামড়ে পড়ে আছে, এটা নাকি আমার দোষ। সারাক্ষণ তোমার ছেলে মেয়ের সাথে তুলনা দেয়, বলে দেখো মাধবীর ছেলে মেয়ে দুটো কত লক্ষ্মী আর ভদ্র হয়েছে। এত ব্রিলিয়ান্ট ছাত্রছাত্রী হয়েও অন্য কোনো জায়গায় সুযোগ হয়নি। শুধুমাত্র বাবা মায়ের এই দেশের সুনামধন্য ভার্সিটিতে পড়াশোনা করেছে। এই হলো পারিবারিক শিক্ষা। দাদার কথা ধরো না তো, দাদা তোমাকে রাগাতে ভাল লাগে। অনিমেষ মাধবীলতার পাশাপাশি হাঁটছেন। একটা জায়গায় এসে মাধবীলতা থমকে দাঁড়ালো। অনিমেষ দীর্ঘশ্বাস ফেলে বলল, প্লিজ ভুলে যাও। মাধবীলতা চোখের জল মুছে নিল, হেসে ফেলে বলে, ভুলে গেছি তো। অনিমেষ মাধবীলতার কাঁধ জড়িয়ে ধরল, নিয়ে গেল অনিমেষদের বাড়ির পেছনে মাধবীলতার ফুল গাছের নিচে। গাছটা এখনো আছে। উঁচু গাছটায় অজস্র মাধবীলতা ফুল ফুটে আছে। অনিমেষ একটা ডাল নিচু করে এক মুঠো ফুল ছিঁড়ে নিল, গুজে দিল মাধবীলতার 2-1টা কাঁচা পাকা চুলের খোপার ভাঁজে। আজ থেকে অনেক বছর আগের মতো আজকের এই মনোমুগ্ধকর সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করা হলো। আকাশে পূর্ণিমার চাঁদ, গাছের পাতার ফাঁকে ফাঁকে অজস্র ফুল। জমিনে 2জন নরনারী একে অপরকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। একটু দূর থেকে তাদের ছেলে মেয়ে, রাত, চাঁদ আর তারা ফুল সহ তাদের অজান্তে দ্বিতীয়বারের মতো জীবনের শ্রেষ্ঠ কাপল ছবিগুলো তুলে নিল। একটু পরে বাবা মার বিয়ের পর থেকে শুরু করে আজকের এই সুন্দর তোলা ছবিগুলো 25 বছরে বিবাহবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে প্রজেক্টরে দেখানো হবে। অনিমেষ মাধবীলতার কপালে কপাল ঠেকালো, একটা ফুল দিয়ে আলতো হাত রেখে টানলো মাধবীলতার গালে। আবেশে 2 চোখ বুজে ফেলল মাধবীলতা। অনিমেষ মাধবীলতার কপালে ভালোবাসার উষ্ণ পরশ বুলিয়ে দিল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি তোমায় ভালোবেসে এই ফুলকে ভালোবেসেছি। আমি তোমায় ভালোবেসে এই ফুলকে চিনেছি। মনে হয় এই তো সেদিন। অথচ দেখতে দেখতে আমাদের একসাথে পথ চলার 25 বছর পার হয়ে গেল। আমার মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত আমি তোমায় সেই প্রথম দিনের মতোই ভালোবেসে যেতে চাই। শুভ বিবাহ বার্ষিকী, মধুমালতী। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন একটি ধারাবাহিক গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি।